Raju Law is America's largest Bangladesh-American immigration law firm. Family-based, employment-based, asylum, and green card-related services are available at Raju Law. This law firm is one of the best in America for getting services related to NIW, writ of mandamus, and student visas. A new office was opened in Atlanta in September to easily reach the services of Raju Law to everyone living in Georgia. Raju Law is your safe address for any assistance and advice regarding immigration to America. সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আবারও ফিরে এলাম অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস আয়োজিত আমাদের সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে, যেখানে ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সংক্রান্ত আপনাদের প্রয়োজনীয় উত্তর নিয়ে আমরা উপস্থিত হই। এছাড়াও এই প্রোগ্রামে আমরা আলোচনা করি ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে অনুষ্ঠানটি উপভোগ করছেন বা পরবর্তীতে জয়েন করবেন, তাদের সবাইকে জানাই নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমাদের সাথে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বরাবরের মতোই অ্যাটর্নি মিস্টার রাজু মহাজন, এবং যে টপিকটি নিয়ে আলোচনা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে ভিসা বুলেটিন। আপনারা যারা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে চান বা আপনাদের পরিবারের জন্য করতে চান, তাদের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরে আমরা আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর সেশনে চলে যাব, যেখানে আপনারা ইনবক্সে বা ইমেইলে আমাদেরকে যেসব প্রশ্ন পাঠিয়েছেন তার উত্তর নিয়ে অ্যাটর্নি মিস্টার রাজু মহাজন আমাদের সাথে কথা বলবেন। মিস্টার মহাজন স্যারকে আমরা স্টুডিওতে ওয়েলকাম করছি। ধন্যবাদ মিম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। পৃথিবীর যে যেখান থেকে এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ স্যার, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যাজ ওয়েল। স্যার, আজকে আমরা ভিসা বুলেটিন নিয়ে আলোচনা করব। তো আপনার কাছে আমাদের রিকোয়েস্ট যে এই জিনিসটি কি, এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট প্রতি মাসে এটি প্রকাশ করে থাকেন। আমাদের একজন অ্যাপ্লিকেন্ট কিভাবে এটি খুব সহজেই দেখতে পারেন বা বুঝতে পারেন, এই বিষয়ে আমাদের একটু সংক্ষেপে এবং সহজবোধ্যভাবে আমাদেরকে জানান। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ মিম। এবং এই ভিসা বুলেটিনটা এমনিতেই গুরুত্বপূর্ণ। আগে যারা ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন করতো, বাবা মা ভাই বোনের জন্য আবেদন করতো, তারা এই ভিসা বুলেটিনটা রেগুলার ফলো করতো। কিন্তু এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এরকম ছোট দেশ থেকে যারা আবেদন করতো, তারা ভিসা বুলেটিন খুব একটা ফলো করার দরকার হতো না। কারণ হলো আগে I-140 এবং 485 এটা একসঙ্গে অ্যাপ্লাই করা যেত, কনকারেন্টলি ফাইল করা যেত, ফলে ভিসা বুলেটিন অত গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে গত 1 মাস 2 মাস যাবত আমরা দেখছি যে I-140 অ্যাপ্লাই করার সাথে সাথেই 485 অ্যাপ্লাই করা যাচ্ছে না। 485 অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওয়েট করতে হবে, এবং কতদিন ওয়েট করতে হবে এটা দেখতে হবে ভিসা বুলেটিনে। যে কারণে ভিসা বুলেটিনটা এখন আপনাদের জন্য, বিশেষ করে যারা এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে আবেদন করছেন, যেমন EB1, EB2, EB3, EB4, EB5 এই ক্যাটাগরিতে যারা আবেদন করছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ভাবলাম যে ভিসা বুলেটিনের ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝায় বলা দরকার। তো প্রথমে যেটা বললি যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম অ্যাটর্নি রাজু মহাজান এন্ড অ্যাসোসিয়েটস। ওইখানে একটা ভিসা বুলেটিনের উপর একটা ভিডিও আছে যে কিভাবে ভিসা বুলেটিন পড়তে হয়। তো ওইখানে একদম ডিটেলস আমরা আলোচনা করে দিয়েছি, এত ডিটেলস এখানে আর যাব না। এখানে শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলি যে প্রত্যেক মাসে ভিসা বুলেটিন আপডেট হয়, এবং যেমন ধরেন এখন জানুয়ারি মাসের 1 তারিখ, এমন না যে জানুয়ারি মাসের 1 তারিখেই জানুয়ারি মাসের ভিসা বুলেটিনটা আপডেট হবে, তা না। ডিসেম্বরের 15 তারিখের পরেই, 15-20 তারিখের ভিতরেই জানুয়ারি মাসের ভিসা বুলেটিন চলে আসে। কাজেই আপনারা কনস্ট্যান্টলি ফলো করতে থাকবেন, এবং ফেব্রুয়ারিটা হয়তো দেখবেন যে জানুয়ারি 15 তারিখে বা 16, 17, 18, 20 যে কোনো সময় চলে আসতে পারে। তো ওইটা ফলো করবেন, আর ফলো করবেন ডিপার্টমেন্ট অফ স্টেটের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে। আপনারা অনেক থার্ড পার্টি আছে, যে অনেক ল ফার্ম বা অনেক ওয়েবসাইট আছে যারা ভিসা বুলেটিন পাবলিশ করে, চেষ্টা করবেন সেখান থেকে ফলো না করতে। কারণ হলো যদিও তারা পিডিএফ আকারে ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে আপলোড করে দেয়, কিন্তু হোয়াট ইফ তারা এই মাসে আপলোড করতে ভুলে গেছে,
তাই না? এমন হইতে পারে যে ডিপার্টমেন্ট অফ স্টেট হয়তো ফেব্রুয়ারিতে আপ টু ডেট করে দিছে কিন্তু ওই ওয়েবসাইট বা ওই ল ফার্ম তারা ভুলে গেছে এটাকে আপডেট করতে। তখন আপনি পুরনো ভিসা বুলেটিনটা ফলো করছেন। এজন্য অলওয়েজ ডিপার্টমেন্ট অফ স্টেটের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ফলো করবেন। এবং এরপরেই দেখতে হবে আপনাকে যে আপনি কোন ক্যাটেগরিতে আবেদন করেছিলেন। আ আপনারা কি ফ্যামিলি বেসড নাকি এমপ্লয়মেন্ট বেসড? এটা দুটোর জন্য কিন্তু আলাদা বক্স আছে, আলাদা ছক আছে। এই ছকটা দেখতে হবে। আবার এমপ্লয়মেন্ট বেসড ক্যাটেগরির ভিতরেও দেখতে হবে যে আ এখানে কোন ক্যাটেগরি? আপনি কি EB1, EB2, EB3, EB4, EB5 এবং আপনি যদি না জানেন যে আপনারটা কোন ক্যাটেগরি, আপনার যে রিসিট নোটিস, সেই রিসিট নোটিসের গায়ে লেখা আছে আপনারটা কোন ক্যাটেগরির অ্যাপ্লিকেশন। সেই অনুযায়ী আপনি এগুলো চেক করবেন। এটা চেক করে আপনি আম দেখবেন যে আপনার প্রায়োরিটি ডেট, আপনার রিসিট নোটিসের যে প্রায়োরিটি ডেট আছে, সেই প্রায়োরিটি ডেটে আম টা ভিসা বুলেটিনে আসছে কি আসে নাই। এবং ভিসা বুলেটিনে সাধারণত ২ টা ডেট থাকে। একটা ডেট হলো কম্পারেটিভলি নতুন ডেট মানে কাছের ডেট আর এটা হলো পিছানোর ডেট। এটা বোঝার সুবিধার্থে আমি বলছি। এইভাবে সহজ সরল করে বলা হয়তো ঠিক না বাট তারপরে বোঝার সুবিধার্থে বলছি যে ডেটটা আগের ডেট এটা হলো যারা 485 প্রসেস করবে তাদের জন্য। আর যারা এমবাসিতে যাবে ভিসা প্রসেসের জন্য আইভিপি ইমিগ্রেশন ভিসা প্রসেসিং এর জন্য তাদের জন্য হলো পরের ডেটটা। তো এগুলি একটু কমপ্লেক্স, একটু সময় নিয়ে বুঝতে হবে। ভিসা বুলেটিনটা পড়তে পারাটাও একটা কমপ্লেক্স বিষয়। এইজন্য আমি ভাবলাম যে আপনাদের এটা একটু সহজ সরল করে দেই এবং আপনারা আমাদের যে YouTube চ্যানেলের যে ভিডিওটা আছে ওটা দেখলেই এখানে একদম ডিটেইলস এ আমি বুঝায় দিচ্ছি যে কিভাবে ভিসা বুলেটিন পড়তে হয়। এর বাইরে আমার ছাড়া অন্য অনেক YouTube চ্যানেল আছে, অনেক জায়গায় আছে। তো আপনারা মোট কথা হলো ভিসা বুলেটিনটা পড়া শেখেন। ভিসা বুলেটিনটা পড়লে যেটা হবে যে আপনার প্রায়োরিটি ডেটটা কবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং সেই প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো এটাই ছিল ভিসা বুলেটিনের উপরে আজকে আমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন যে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং আপনাদের এই বিষয়ে বোঝাটাও অনেক সুবিধাজনক হয়ে যাবে। স্যার তাহলে আজকে আমরা প্রশ্নোত্তর সেশনে চলে যাচ্ছি। আমাদের কাছে প্রথম প্রশ্নটি এসেছে মিস্টার আসলাম উদ্দিনের কাছ থেকে। তিনি প্রশ্ন করেছেন স্টুডেন্ট ভিসা থেকে EB3 ভিসা চেঞ্জের উপায় কি হতে পারে? ধন্যবাদ। এটা ইদানিং খুব কমন একটা দুঃখিত আমার আবার একটু হালকা কাশি আসছে। ঠান্ডা লাগছে একটু। এটা খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা ইদানিং প্রচুর পাচ্ছি এবং এটা খুব অনেকের জন্য এটা জরুরিও বিষয়। তো স্টুডেন্ট ভিসা থেকে আপনি যদি EB3 তে যেতে চান কয়েকটা ফ্যাক্টর আপনাকে মাথায় রাখতে হবে। যে EB3 র যে ৩ টা স্টেপ আছে। ১ম স্টেপটার নাম পার্ম, পরেরটার নাম হলো I-140 আর শেষেরটার নাম হলো I-485 বা DS-260 আপনি যদি আমেরিকার ভিতরে বসে করেন তাহলে I-485 আর আমেরিকার বাইরে থেকে করলে DS-260 এই যে ৩ টা স্টেপ, ৩ টা স্টেপের ১ম যে ২ টা স্টেপ, এই ২ টা স্টেপ কিন্তু আপনাকে কোনো স্ট্যাটাস দিচ্ছে না। আপনি যদি পার্ম প্রসেস করেন, আপনি যদি I-140 করেন, এইটা আপনাকে আমেরিকায় লিগ্যালি থাকার কোনো স্ট্যাটাস দিচ্ছে না। এইজন্য আপনাকে আমেরিকায় লিগ্যালি থাকতে হবে এই সময়। আপনি যদি অন্য কোনো স্ট্যাটাস না থাকে তাহলে আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে যাবেন এবং আউট অফ স্ট্যাটাস হয়ে গেলে আপনার EB3 অ্যাপ্রুভ করানো অলমোস্ট ইম্পসিবল। কোনোভাবে একদিনের জন্যেও আউট অফ স্ট্যাটাস হওয়া যাবে না। এখন এই স্ট্যাটাসটা ধরে রাখার জন্য আপনি যে F1 ভিসা নিয়ে আসছেন, স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন, সেই F1 ভিসাটা কন্টিনিউ করতে হবে। F1 ভিসাটা ততদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে যতদিন না পর্যন্ত আপনি I-485 সাবমিট করছেন। I-485 সাবমিট হয়ে গেলে রিসিট নোটিস পেয়ে গেলে তারপরেই কেবল আপনি স্টুডেন্ট ভিসাটা ছেড়ে দিতে পারেন। এখন কোয়েশ্চেন হলো এটা কতদিন লাগে? এইটা ১.৫ বছর ২ বছরও লাগতে পারে। কাজেই এই ১.৫-২ বছর আপনাকে স্টুডেন্ট ভিসাটা মেইনটেইন করতে হবে। অনেকে বলেন যে ভাই আমি তো আসলে পড়াশোনা করতে চাচ্ছি না, আমার কলেজ ভালো না ইত্যাদি অনেক কিছু। সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো ভিসা যেতে হবে। হয়তো B1, B2 বা অ্যাসাইলাম ফাইল করে অনেকে। অ্যাসাইলাম ফাইলের সুবিধা হলো যে অ্যাসাইলাম আপনাকে একটা স্ট্যাটাস দিচ্ছে। অ্যাসাইলাম ফাইলের সরকারি কোনো অ্যাপ্লিকেশন ফিও নাই। আর ইনিশিয়ালি যে সব ডকুমেন্ট দিতে হবে তাও না। ডকুমেন্ট আপনি পরে দিতে পারবেন। অ্যাসাইলাম একটা অপশন এই স্ট্যাটাসটা মেইনটেইন করার জন্য। B1, B2 তে গিয়ে থাকা একটা অপশন। কিন্তু B1, B2 আবার একটা লিমিটেশন আছে যে প্রত্যেক ৬ মাসের ভিতরে আপনাকে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। আবার আমেরিকার ভিতরে আসতে হবে। তো ওইটা একটা অপশন। এর বাইরে E2 একটা অপশন। অপশন অনেক আছে কিন্তু আপনাকে স্ট্যাটাসটা মেইনটেইন করতে হবে। F1 থেকে আপনি এইটা কখনোই ভাববেন না যে জাস্ট বিকজ আপনি একটা কোম্পানির সঙ্গে EB3 প্রসেস করা শুরু করছেন, সাথে সাথেই আপনার স্কুলের সাথে কমিউনিকেশন
কাট অফ করে দিবেন, এটা কখনো করবেন না। তাইলে কিন্তু আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে যাবেন এবং একবার যদি আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে যান তাহলে আপনার পক্ষে আম পরবর্তীতে EB3 প্রসেস করা অলমোস্ট ইম্পসিবল। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা EB3 প্রসেস করি কিন্তু আমরা আপনাদের জন্য চাকরি খুঁজে দিতে পারি না। আপনি যদি চাকরি জোগাড় করে আনতে পারেন তাহলে আমরা EB3 প্রসেস করব। টেকনিক্যালি আপনার এমপ্লয়ার হবে আমাদের ক্লায়েন্ট কিন্তু আপনিও আমাদের সাথে কমিউনিকেশন রাখতে পারবেন। তো আপনি যদি চাকরি জোগাড় করতে পারেন আমরা EB3 প্রসেস করতে পারব। ধন্যবাদ স্যার। অনেক কমন একটি প্রশ্ন এবং আরো ক্লিয়ার করে আপনি বললেন। আশা করি মিস্টার আসলাম উদ্দিন এখান থেকে উপকৃত হয়েছেন। এর পরের প্রশ্নটি করেছেন মিস আকলিমা। তার প্রশ্নটি হচ্ছে, আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছি, এখন EB3 অ্যাপ্লাই করতে যাচ্ছি। স্ট্যাটাস চেঞ্জের জন্য কি ইউএস এর বাইরে যেতে হবে? না, আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং। আর আপনি EB3 করতে চাচ্ছেন। এখন তো স্ট্যাটাস চেঞ্জের কোনো অপশনই নাই। মানে কোনো কোয়েশ্চেনই নাই। আপনার EB3 টা কোন স্টেজে আছে এটা জানতে হবে। আপনি যদি পার্মে থাকেন, পার্মের ক্ষেত্রে স্ট্যাটাস চেঞ্জের কোনো ব্যাপার-স্যাপার নাই। আপনি পার্মে বসে থাকেন, এখানেই বসে থাকেন, আপনার কাজ চলতে থাকুক। পার্ম যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে লেবার সার্টিফিকেশন যখন অ্যাপ্রুভড হয়ে যাবে, এরপরে আপনি চলে যাবেন I-140 তে। তখন আপনাকে আমেরিকার বাইরে যেতে হবে না। I-140 অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে যখন আপনার I-140 র যে প্রায়োরিটি ডেট সেটা যখন ভিসা বুলেটিনে চলে আসবে, তখন আপনি এখানে বসেই 485 করতে পারবেন। আপনাকে আমেরিকার বাইরে যেতে হবে না। কখনোই আপনাকে আমেরিকার বাইরে যেতে হবে না। আ আর জানতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে। থ্যাংক ইউ স্যার। আমাদের পরের প্রশ্ন করেছেন মিস আনিকা। তার প্রশ্ন হচ্ছে, ভিসা ক্যাটাগরি F4, প্রায়োরিটি ডেট নভেম্বর 2009, ওয়েলকাম লেটারটা কবে নাগাদ আসতে পারে? ভিসা বুলেটিন ফলো করতে থাকেন। আগে থেকে প্রেডিক্ট করা খুবই টাফ। যেমন গত ৩-৪ বছরে খুব অল্প, অল্প করে আগাইছে ভিসা বুলেটিনে। এই যে প্রায়োরিটি ডেট যে একটু, একটু করে আগায়, এটা গত ৩-৪ বছরে খুব অল্প, অল্প করে আগাইছে এবং মাঝখানে দীর্ঘদিন একেবারে বন্ধ ছিল আগানো। একই ডেট বারবার আসছিল। তো এটা প্রেডিক্ট করা খুবই টাফ। আমার প্রেডিকশন হলো এটা আরো স্লো হয়ে যাবে। এটা শুনে অনেকে একটু মন খারাপ করে। কিন্তু মন খারাপ করলে কিছু করার নাই। দিস ইস ফ্যাক্ট। যেটা সত্য সেটা বলতে হবে। কারণ ভিসা বুলেটিনে প্রায়োরিটি ডেট কবে আসবে এটা ডিপেন্ড করে আমেরিকায় ওই দেশি লোক কি পরিমাণ আছে। আমেরিকায় আস্তে, আস্তে বাংলাদেশী লোক বাড়ছে। বাংলাদেশী লোক যেহেতু বাড়ছে, এই ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশনটা আরো স্লো হয়ে যাবে। এখন একজন ইউএস সিটিজেন যদি ভাই-বোনের জন্য এপ্লাই করে, যেটা আপনি বললেন F4 ক্যাটেগরি, ভাই-বোনের জন্য এপ্লাই করলে ১৩-১৪ বছর লাগছে। আমার প্রেডিকশন হলো এখন যারা এপ্লাই করছে এদের আরো লাগবে, আরো বেশি লাগবে। ২০-২৫ বছর লাগবে। এখন দিস ইস হোয়াট ইট ইস। আমাদের কিছু করার নাই। ভিসা বুলেটিনের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আপনাকে ভিসা বুলেটিন ফলো করতে হবে। আপনি যেটা বললেন যে নভেম্বর ২০০৯ বোধহয়। এই ডেটটা যখনই আসবে তখনই আপনি ওয়েলকাম লেটার পাবেন। তার আগে পাবেন না। থ্যাংক ইউ স্যার। এরকম মিস আনিকার মতো আপনাদের যাদের ভিসা বুলেটিন ফলো করা দরকার তারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন, যেটি রাজু স্যার আমাদেরকে আগে বলেছেন। এরপরে মিস্টার ফয়সাল আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার পাসপোর্টের মেয়াদ শেষ 2023-এর ডিসেম্বর, দেশে গিয়ে কি পাসপোর্ট রিনিউ করতে পারবো? জুলাইয়ের 23-এর শেষে এই মেয়াদের পাসপোর্ট নিয়ে কি দেশে যাওয়া যাবে? এমত অবস্থায় কতদিন মেয়াদ থাকার আগে পর্যন্ত আমি দেশে সাবধানে ট্রাভেল করতে পারবো? ধন্যবাদ। আ বাংলাদেশে তো আপনি গেলে এখন গেলে আমি জানি না পাসপোর্ট রিনিউ করতে তারা দিবে কিনা। এটা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের কোয়েশ্চেন। এটা আসলে আমার জন্য কোয়েশ্চেন না। আপনি তাদেরকে ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন বা আপনার কোন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে পাঠাতে পারেন পাসপোর্ট অফিসে। তারা কতদিন মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে পর্যন্ত রিনিউ করে এইটা আপনি একটু আমার ধারণা ৬ মাস আগে থেকে করে। তো আপনি একটু খোঁজ নিলে আপনি জানতে পারবেন। এই কোয়েশ্চেনটার উত্তর আসলে আমি জানি না। আমার জন্য যে কোয়েশ্চেন এখানে যে কতদিনের বাংলাদেশী ভ্যালিড পাসপোর্ট নিয়ে আপনি আমেরিকায় ঢুকতে পারবেন? অফিসিয়ালি ৬ মাস। কিন্তু আমি এমনও দেখছি যে ৩ সপ্তাহ ৪ সপ্তাহের ভ্যালিড পাসপোর্ট নিয়েও আমেরিকায় ঢুকে গেছে। তো এইটা অনেকটা যে ইমিগ্রেশন অফিসার থাকে এয়ারপোর্টে তার ডিসক্রিশনারি পাওয়ার এর উপর ডিপেন্ড করে। অনেক, অনেক ইমিগ্রেশন অফিসার থাকে তারা একটু লিবারাল, তারা ঢুকতে দেয়। অনেক ইমিগ্রেশন অফিসার থাকে একটু কনজারভেটিভ। তারা হয়তো আপনাকে বলবে না ৬ মাসের ভ্যালিড ভিসা না থাকলে আমি আপনাকে ঢুকতে দিব না। এটা ইমিগ্রেশন যে অফিসার থাকে এয়ারপোর্টে তার উপরে অনেকখানি ডিপেন্ড করে। তারপরেও চেষ্টা করবেন ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট নিয়ে ঢোকার। আর বাংলাদেশে কতদিনের ভিতরে আপনি রিনিউ করতে পারবেন এটা আমার ধারণা ওদের ওয়েবসাইটে গেলেও পাবেন, ওদেরকে একটু ফোন করলেও পাবেন অথবা আপনার পরিচিত কাউকে পাঠায় দিলেও জানতে পারবেন। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা আমাদের ইনবক্সে আসা সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। সাবিকুল সামি আমাদের প্রশ্ন করেছেন,
ইকিউ হওয়ার পর যদি প্রায়োরিটি ডেট কারেন্ট না হয় তাহলে কি এক্সপেডিট করা যায়? না, প্রায়োরিটি ডেট কারেন্ট না হলে এক্সপেডাইট করা যাবে না। এক্সপেডাইট তখনই করা যাবে যে প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে গেছে, তারপরে এমবাসিতে আপনারা সবকিছু সাবমিট করছেন। দুঃখিত। সবকিছু সাবমিট করছেন। তারপরে এমবাসি আপনাদেরকে ইন্টারভিউ ডেট দিতে দেরি করছে। তখন আপনি এক্সপেডাইট করতে পারবেন রিট অফ ম্যান্ডামাস এর মাধ্যমে। কিন্তু আপনার যদি প্রায়োরিটি ডেটই না আসে তাহলে আপনি এক্সপেডাইট করতে পারবেন না। আপনাকে প্রায়োরিটি ডেট আসার পর্যন্ত ওয়েট করতে হবে এবং সেই প্রায়োরিটি ডেট কবে আসবে এটা আপনি জানতে পারবেন ভিসা বুলেটিন থেকে। থ্যাংক ইউ স্যার। আমরা মোটামুটি ভাবে আমাদের ইমেইল এবং ইনবক্সে যা প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছি। এই মুহূর্তে আমাদের কাছে লাইভে কিছু প্রশ্ন এসেছে, আমরা সেখানে চলে যাচ্ছি। মিস্টার সাইয়েদ আচ্ছা, আমাদেরকে যাওয়ার প্রশ্ন আগে করেছেন। এই লাইভের প্রশ্নগুলো করে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করে দিব। আমার একটু কাশি আসছে তো আমি আজকে খুব বেশি কথা বলব না। লাইভের কোয়েশ্চেন করার পরে আমরা আজকের ইমিগ্রেশন নিউজ দিব না। শিওর স্যার। মিস্টার সাইয়েদের প্রশ্নটি হচ্ছে, মেডিকেড এবং ডাব্লিউআইসি নিলে কি নিউ I-485 এর পাবলিক চার্জ কোয়েশ্চেন নাম্বার 61 এ ইয়েস দিতে হবে আর নো দিলেই হবে? এই কোয়েশ্চেনগুলি আনসার এত সহজ না। এত মানে এত ব্লাক অ্যান্ড হোয়াইট না যে আপনি নিলেই ইয়েস দিবেন, না নিলেই ইয়েস দিবেন না, ওরকম না। এই মেডিকেইড, তারপরে ডাব্লিউআইসি উইক বলে অনেকে, উইক, ফুড স্ট্যাম্প, তারপরে আরো অনেক সরকারি বেনিফিট আছে। এইটার কোনটা পাবলিক চার্জ হিসেবে অ্যাকসেপ্টেড হবে, কোনটা হবে না, এটার জন্য একটা চার্ট আছে এবং সেই চার্টটাও খুব সহজ সরল ভাবে লেখা না। মানে সহজ সরল ভাবে লেখা সম্ভব না। এখানে এত অনেক সিচুয়েশন আছে। যেমন একই বেনিফিট একজন প্রেগন্যান্ট উইমেন নিলে তার জন্য হয়তো এটা পাবলিক চার্জ না, বাট ওই একই বেনিফিট যদি একজন সাধারণ উইমেন নেয় তাহলে তার জন্য পাবলিক চার্জ। তো এই বিষয়গুলি আসলে কেস বাই কেস আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। আমি আপনাকে সরাসরি এইভাবে বলতে পারবো না যে আপনাকে ইয়েস দিতে হবে বা নো দিতে হবে। এটা আসলে খুবই সাবজেক্টিভ, খুবই সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে আরকি। থ্যাংক ইউ স্যার। এরপরে প্রশ্নটি করেছেন মিস্টার বারুয়া। তার প্রশ্নটি হচ্ছে, ইজ দেয়ার এনি ওয়ে টু ব্রিং ফ্যামিলি মেম্বার অফ অ্যান অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট? এটা ডিপেন্ড করে আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি ফ্যামিলি মেম্বারদেরকে আনতে পারবেন, কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আনতে পারবেন না। অ্যাসাইলাম অ্যাপ্রুভ যখন যখন পেন্ডিং তখনও কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে ফ্যামিলি মেম্বার আপনি আনতে পারবেন, কিন্তু এটা খুবই রেয়ার। আমরা সাধারণভাবে বলি যে না, পারবেন না। দুঃখিত। মানে মূল সিচুয়েশন হলো যে এটা অনেকটা যে কেস বাই কেস ডিপেন্ড করে, কিন্তু ইন জেনারেল পারবেন না আরকি। আচ্ছা, তুমি প্রশ্নটা করতে থাকো, আমি একটু পানি খেয়ে আসি। আমি শুনতেছি, তুমি প্রশ্নটা করো। ওকে স্যার। এরপরে প্রশ্ন করেছেন ওমর সাদাত। I have completed my MSc in computer science in USA and doing job in cybersecurity field under EAD OPT STEM, which will be expired on December 28, 2025. I am with my wife and 5-year-old son. I have an employer who is interested to give job to my wife immediately. Can she work under an F2 who doesn't have a social security number? Is there any program that my wife can start so that she can start working immediately? Nah, if is he from Bangladesh or from other country? What's that? We don't know. Let me answer in English. So since he asked question in English, let me answer in English. So no, anybody who is in F2 visa cannot work outside. So even your employer is interested to give her work, she cannot do this. There are only few situations where spouse of immigrant can work, like some H4 category dependent, they can work, but F2 category dependents, they cannot work. They can only enroll for school for only part-time position, like they can take like 6 credit per semester. They can enroll in the school as a part-time student, but not even full-time. So no, she cannot work outside. Thank you, sir. We are taking only one more question. Mr. Iam Hossein আমাদেরকে প্রশ্ন করেছেন, what is the estimated timeline for I-485 approval for Bangladeshi people in EB3 and 2 category? I am on
STEM OPT, and my STEM OPT is going to expire on February 13th. I have approved I-140 in EB 32 category. My I-140 got approved on 28 October 2022, and I have the priority date of 2 November 2022. I have pending I-765, I-131, and I-145. What can be done to expedite the process before my STEM OPT expires? Thank you. So he said my I-140 got approved on 10/28/2022, and I have priority date of 2/11/2021. I have pending I-765. So I think your I-485 will get approved very soon. However, if you want to expedite it, there are 3 or 4 ways to expedite any kind of application, including I-485. First of all, you can call USCIS customer service number and you can try to expedite your application, and they will ask you a question like why you want to expedite. So you have to give them like a good explanation why you want to expedite your application. So this is option number 1, calling USCIS customer service number and try to expedite through them. Second is call your local senator or congressman, and they have a system to expedite immigration application. They have everything. So if you just call your local senator or house member, congressman, they will take care of the matter. There is no guarantee that it would be approved. The expedite request would be approved, but you can try. And there is no cost. There is no cost for the USCIS customer service way. There is no cost for the congressman way. The third one is calling Immigration Ombudsman Office. So there's an office called Immigration Ombudsman. No, very few people actually know about it, but you can Google it. And Immigration Ombudsman Office also has a process to expedite your application. This is option number 3rd. Option number 4th is filing a writ of mandamus. So first 3 is free. You do not have to pay anything to anybody. You can do it yourself. The 4th one is expensive. We do file writ of mandamus. Our fee is $3,000, plus you have to pay for the court fee, which is $402, plus there's the FedEx shipping fee for almost like $200. In total, it would be like $3,600, $700 kind of dollar. But yes, writ of mandamus is a great tool to expedite your application. I don't know how long your I-485 is pending. I would request you to try first 3 because those are free. If it's still not approved, if your I-485 is still pending, you can think of writ of mandamus. থ্যাংক ইউ স্যার। রিট অফ ম্যান্ডামাস নিয়ে কথা উঠলোই, আমরা জানি আপনার শরীর আজকে একটু অসুস্থ, কিন্তু আমাদের কাছে এই সংক্রান্ত একটি প্রশ্ন করেছে, আমরা কি প্রশ্নটি নিব? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আহমেদ সাবিত আমাদের প্রশ্ন করেছেন, I have an H-1B visa. It was approved last August, and my sponsor was John Hopkins University, where I work as a faculty member. I came to Bangladesh and had a visa interview on December 7th. However, I got administrative processing and would like to pursue a writ of mandamus lawsuit. Please let me know what you think about this. Thank you very much. Yes, since your interview was in December, right? December 7th, I would advise you to wait 2 months, like 60 days. So that means like January 7th and February 7th. Wait until February 7th. If your visa got approved before February 7th, then you do not need to file writ of mandamus, because to file writ of mandamus, we need some time. We need to wait for some time. For H-1B, I said 2 months. So please wait 2 months. If your visa gets approved, that's great. It's great for you, great for us. If you do not get visa approved within February 7th, please contact us. We will file writ of mandamus. And usually, sometime your visa may get approved after filing writ of mandamus within 60 days. Sometime it may take 90 days. But so far, most of the cases we filed writ of mandamus for, it got approved. So writ of mandamus is a great tool. As I said, our fee is $3,000 plus court fee $402, and there's a FedEx shipping fee of like almost $200. But I would request you to wait 2 more months before you consider writ of mandamus. Thank you, sir.
we have a supplementary question. আমাদেরকে মিস্টার ওমর সাদাত তার ওয়াইফ সংক্রান্ত একটা প্রশ্ন করেছিলেন, যিনি F2 ভিসায় ছিলেন কিন্তু কাজ করতে চান। তিনি আরেকবার প্রশ্ন করেছেন, ক্যান শি গো ফর EB3 ভিসা? Yes, she can go for EB3 visa, but as I said in the beginning of this show, she must maintain her status for the first two steps, which is PERM and I-140. Sorry, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে বেশ কাশি এইসব। স্যার, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা খুবই দ্রুত ক্লোজ করে দিতে পারবো। আমাদের কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ডিরেক্ট অফিস ইন বাংলাদেশ? আমি প্রশ্নটার উত্তর জানি, কিন্তু স্যার এই প্রশ্নটার উত্তর দিন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ঢাকায় অফিস আছে কলাবাগানে, 160 কলাবাগান লেক সার্কাস। এটা হলো যেখানে সিঙ্গারের একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর বোধহয় পিছনে আমাদের অফিস আছে। আপনারা অফিসে যেতে পারেন। বাংলাদেশে যে অফিস টাইম রবি থেকে বৃহস্পতি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনি গেলে কাউকে না কাউকে পাবেন। আপনাকে চা খাওয়ার নিমন্ত্রণ থাকলো, আমাদের অফিসে আসবেন, বেড়ে যাবেন। কাজ করেন বা না করেন সেটা পরের ব্যাপার। অফিসে আসবেন, চা কফি খাবেন, এটা আমাদের তরফ থেকে আপনাদের নিমন্ত্রণ। অসংখ্য ধন্যবাদ স্যার। খুবই ওয়ার্ম একটা সেশন হলো আমাদের। স্যারের শরীর একটু সিক, কিন্তু তবু আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে আপনাদের যে কোনো প্রশ্ন পাঠাতে পারেন ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত। আমাদেরকে ইমেল করতে পারেন info@rajulo.com, কিংবা আমাদের সাথে পেইড এমনকি আনপেইড অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারেন www.rajulo.com। এছাড়া আপনারা আমাদের ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাটর্নি রাজু মহাজন। আপনাদের সাথে পরের রবিবার আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। Raju Law is America's largest Bangladeshi American immigration law firm. Family-based, employment-based, asylum, and green card-related services are available at Raju Law. This law firm is one of the best in America for getting services related to NIW, writ of mandamus, and student visas. A new office was opened in Atlanta in September to easily reach the services of Raju Law to everyone living in Georgia. Raju Law is your safe address for any assistance and advice regarding immigration to America.